নমস্কার। আজকে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। এবং প্রথমেই জানাই আপনাদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি প্রতিটি ঘরেই এখন হানা দিয়েছে। সেটি হলো হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন। আজকের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তার জন্য আমার সঙ্গে রয়েছেন এসএসকেএম হাসপাতালের মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান ডক্টর নীলাদ্রি সরকার। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। আপনি এই ব্যস্ততম একটা স্কেডিউলের মধ্যে থেকে আপনি আমাকে একটু সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ভীষণ উপকার পাবো এই বিষয়টা থেকে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে, সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রথমেই আমি যাব যে এই যে মানুষ বলে না যে আমার হাই ব্লাড প্রেশার, আমার ব্লাড প্রেশার অনেক উপরে উঠে গেছে। এই হাই ব্লাড প্রেশার আসলে কি? হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এমন একটা অবস্থা যেটা বেশি হলে মানুষের বিভিন্ন প্রবলেম হয়। আপনি যদি দেখেন 50-60 বছর আগে, তখন হয়তো বলা হতো 160/100 উপর হলে হাই ব্লাড প্রেশার। কিন্তু এখন লেটেস্ট আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছেন যে 130/80 উপর হলেই তাকে হাই ব্লাড প্রেশার বলা হয়। আমরা সাধারণত 140 সিস্টোলিক আর ডায়াস্টোলিক 90 এর উপর হলেই আমরা চিকিৎসা শুরু করি। আচ্ছা, এরপরে যাব যে এই যে রক্তচাপ, রক্তচাপ কত ধরনের হয়? হাই ব্লাড প্রেশারকে আমরা দুটো স্টেজে ভাগ করি, স্টেজ 1 আর স্টেজ 2। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 140 থেকে 159 হয়, ডায়াস্টোলিক 90 থেকে 99 হয়, সেটা হচ্ছে স্টেজ 1। আর যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 160 মিলিমিটার মার্কারি বেশি এবং ডায়াস্টোলিক 100 মিলিমিটার মার্কারি বেশি, তখন আমরা তাকে বলি স্টেজ 2। এছাড়াও কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করে, যেমন হাইপারটেনসিভ এমার্জেন্সিস, হাইপারটেনসিভ আর্জেন্সিস। যখন এন্ড অর্গান ড্যামেজ থাকে তখন আমরা তাকে বলি হাইপারটেনসিভ আর্জেন্সিস। এছাড়া অনেক সময় ব্লাড প্রেশারটা ফল করতে পারে, তাকে আমরা বলি হাইপোটেনশন। আচ্ছা, এই যে ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ, এই এই দুটোর পার্থক্যটা কি? উচ্চ রক্তচাপ যখন হচ্ছে মানে আমাদের এটা একদিনের চট করে এটা বোঝা যায় না। আমাদের যখনই ধরুন অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে বা ডায়াবেটিস হচ্ছে বা হাই হচ্ছে, তখন আস্তে আস্তে হয় কি, আমাদের যে শিরাগুলো আছে, আর্টারিস গুলো আছে, আর্টারিস এর মধ্যে কোলেস্টেরল জমে যায়। জমে গেলে হয় কি, ইলাস্টিসিটি কমে যায়, তার ফলে আস্তে আস্তে ব্লাড প্রেশারটা বাড়তে থাকে। এটাকে বলে উচ্চ রক্তচাপ। আর কম রক্তচাপ মানে হাইপোটেনশন মানে হচ্ছে, এটা অনেক কারণে হতে পারে। ধরুন কারোর একটা ডায়রিয়া হলো, একটা ভমিটিং হলো, বা কোনো কারণে একটা শক হলো, তখন তার ব্লাড প্রেশারটা কমে যেতে পারে। অনেকের আবার এমনিতেই হয়তো ব্লাড প্রেশারটা কম থাকে। যখন ব্লাড প্রেশার 90/60 কম, তখন আমরা তাকে বলি হাইপোটেনশন। এই 90/60 ব্লাড প্রেশার দিয়ে অনেকে ঘোরাফেরা করছে, কোনো অসুবিধা হয় না, তাদের কোনো চিকিৎসারও দরকার হয় না। কিন্তু যদি কারো হঠাৎ ব্লাড প্রেশারটা ড্রপ করে গিয়ে থাকে, তখন তার বিভিন্ন রকম সিমটম হয়, তখন তার চিকিৎসার দরকার পড়ে। আচ্ছা, আর এই যে উচ্চ রক্তচাপ এবং নিম্নচাপ নিয়ে আপনি যে কথাগুলো বললেন, আমি বাড়িতে বসে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত রক্তচাপকে মানে স্বাভাবিক বলে গণ্য করা হবে? যদি ব্লাড প্রেশার 130/80 হয়, সেটাই আমরা নর্মাল বলি সাধারণত। আচ্ছা, আমাদের টার্গেট থাকে সব যাদের ব্লাড প্রেশার বেশি থাকে তাদের যেন 130/80 নিচে ব্লাড প্রেশার থাকে। এরপরের একটা প্রশ্ন যাচ্ছি, সেটা হচ্ছে ঠিক কোন পর্যায়ে রক্তচাপ পৌঁছালে বিষয়টি আমরা অস্বাভাবিক বা রোগ হিসেবে গণ্য করব? যখন ব্লাড প্রেশার পারসিস্টেন্টলি 140/90 এর বেশি থাকছে, তখন আমরা তাকে বলি স্টেজ 1 হাইপারটেনশন। আর যখন ব্লাড প্রেশার 160/100 বেশি থাকছে, তাকে আমরা বলি স্টেজ 2 হাইপারটেনশন। যদি স্টেজ 1 হাইপারটেনশন কারোর হয়, ধরুন অল্প বয়স আছে, তখন আমরা তাদেরকে বলি আপনি একটু নুনটা কম খান, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, হাঁটাহাঁটি করুন, ওজনটা কমান। তাহলে আমরা আবার ফলো আপ করে দেখি তার ব্লাড প্রেশারটা কমলো কিনা। যদি ব্লাড প্রেশারটা কমে গিয়ে থাকে, তাহলে আমরা এইভাবেই মেনটেন করি। কিন্তু যদি কারো স্টেজ 2 হাইপারটেনশন হয়, ধরুন 160/100 বেশি ব্লাড প্রেশার, তখন আমরা তাকে প্রথম থেকে ওষুধ শুরু করে দিই। এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দুটো ড্রাগ দিয়ে ওষুধ শুরু করতে হয়। আচ্ছা, সেটা সেটা একটু বিস্তারিত বলবেন আপনি? আমাদের যে বিভিন্ন ড্রাগ গুলো আছে, ধরুন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামলোডিপিন, সিলনিডিপিন, আর একটা আছে এআরবি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, যেদিন টেলমিসার্টান, ওলমিসার্টান, ভ্যালসার্টান, এই জাতীয় ওষুধ দিয়ে আমরা সাধারণত শুরু করি। হয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলাম বা আমরা এআরবি দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে যদি আরো বেশি হয়,
আমরা ডায়াবেটিক দিই, ক্লোরথ্যারিডন বা হাইড্রোক্লোরোথায়াজাইড দিয়ে আমরা চিকিৎসা করি। যখন দেখা যাচ্ছে যে তিনটে ড্রাগ দেওয়া হচ্ছে, ধরুন একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হলো, একটা এআরবি দেওয়া হলো, একটা ডায়াবেটিক দেওয়া হলো, এই তিনটে ড্রাগ পেয়েও কারো হাই ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা তাকে বলি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। এই ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টে বেসিক্যালি আমরা দেখি অনেকেরই খুব রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকে। তাদের ধরুন অনেকেরই দেখি আমরা 180/90 উপরে আর নিচেরটা 80, এবং তাদের কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। একদম একদম। আচ্ছা, এই বর্তমান সময় দেখা যাচ্ছে যে যারা ইয়ং জেনারেশন মানে তরুণ প্রজন্মের মধ্যেও এই উচ্চ রক্তচাপের রোগ ধরা পড়ছে। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা কেন হচ্ছে সেটা আপনার কি মত? এই ট্রেন্ডের মেইন কারণ হচ্ছে আমরা এখন ডিজিটাল জেনারেশনে আছি, আমরা সবাই বিজি শুধুমাত্র ডিজিটাল এক্সারসাইজ, মোবাইল, ল্যাপটপ। আমরা দেখুন হাঁটাহাঁটি করছি না। আপনি যদি ম্যাক্সিমাম লক্ষ্য করেন দেখবেন ম্যাক্সিমাম বাচ্চাদের অনেক ওজন বেড়ে যাচ্ছে, ওবেসিটি হয়ে যাচ্ছে, তারা জাঙ্ক ফুড খাচ্ছে, যখন তখন রাত্রেবেলা ধরুন লেট নাইটে খাচ্ছে, ইরেগুলার লাইফস্টাইল। এইগুলো হওয়ার জন্যই কিন্তু এখন হাইপারটেনশন বাড়ছে, ওবেসিটি বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে, ফ্যাটি লিভার বাড়ছে, যেটার নাম এখন আমরা বলা হয় MASLD, মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ। আচ্ছা, তা মানে এই 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 ট্রেন্ড থেকে বেরোনোর উপায় কি আছে? এই ট্রেন্ড থেকে বেরোনোর উপায় হচ্ছে লাইফস্টাইলে ফিরে যাওয়া, লাইফস্টাইল মডিফিকেশন। আমরা সবসময় একটা জিনিসের উপর খুব গুরুত্ব দিই, সেটা হচ্ছে প্রিভেনশন অফ ডিজিজ। হাইপারটেনশন, ডায়াবেটিস, ওবেসিটি সবগুলোকে প্রিভেন্ট করতে হবে। এই প্রিভেনশনের একমাত্র উপায় হচ্ছে আমাদের কিন্তু লাইফস্টাইলটাকে আবার আগেকার লাইফস্টাইল, যেটা আমাদের অনেকেই লাইফস্টাইল এখনো সেটা ফলো করে থাকেন, সেই লাইফস্টাইলে ফিরে যাওয়া। সেই লাইফস্টাইলটা কি? একটা সকালবেলার টাইম মতো ওঠা, তারপরে একটু হাঁটাচলা করা, একটু যোগ প্রাণায়াম করা, টাইম মতো খাওয়া দাওয়া করা, হেলদি ডায়েট করা, এবং সেটা তার ওজন বুঝে বেশি পরিমাণে না খাওয়া, এবং তাড়াতাড়ি রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে নেওয়া, এবং সবসময় একটা হেলদি লাইফস্টাইল ফলো করা। এটা যদি করা যায় তাহলে দেখবেন আস্তে আস্তে আবার আমরা নর্মালি চলে আসতে পারবো। আচ্ছা, এরপরের একটুখানি অন্য একটুখানি দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপকে আমরা সাইলেন্ট কিলারও বলে থাকি। এটা অনেকেই জেনে থাকবেন। এই যে সাইলেন্ট কিলার বলা হয়, সঠিক উপায় কি আছে এই সাইলেন্ট কিলারকে মোকাবিলা করার? এর মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে লাইফস্টাইলটাকে ফলো করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এবং রেগুলার চেক আপ করাতে হবে। ধরুন কারোর কিচ্ছু নেই, কোনো প্রবলেম কিছু নেই, তারও তার দেখতে হবে তার ব্লাড প্রেশারটা নর্মাল কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার কোলেস্টেরল লেভেলটা কত আছে। বছরে অ্যাটলিস্ট একবার করে চেক করে দেখে নিতে হবে তার সব প্যারামিটার ঠিকঠাক আছে কিনা। এই আর্লি ডায়াগনোসিস করতে হবে এবং আর্লি ট্রিটমেন্ট করতে হবে, এবং ট্রিটমেন্ট অ্যাডহেয়ারেন্স। সব থেকে বড় জিনিস হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যত মানুষের হাই ব্লাড প্রেশার ধরা পড়েছে, তাদের মধ্যে তাদের 1/3 হয়তো তারা জানেন, বা হয়তো হাফ পপুলেশন জানেন তাদের হাই ব্লাড প্রেশার আছে, এবং তাদের মধ্যে 1/3 কন্ট্রোলে আছে। এই ব্লাড প্রেশারটা অ্যাডিকুয়েট কন্ট্রোলে রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই কন্ট্রোল না থাকলে কি হবে, আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করবে, এবং ড্যামেজ হয়ে বিভিন্ন কমপ্লিকেশন তৈরি হবে। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে, মানে এটা আমার না, এটা অনেকেই জানেন না হয়তো, সেটা হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন। এইটা কি? হোয়াইট কোট হাইপারটেনশন, এই যে ধরুন আমরা যে অ্যাপ্রন পরি হোয়াইট কোট, যখন ধরুন একদিন কোনো পেশেন্ট আমাদের চেম্বারে আসেন, তখন তার একটা হঠাৎ ভয় হয়ে যায়, ভয় হয়ে গিয়ে তার ব্লাড প্রেশারটা বেড়ে যায়, এটাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। আবার বাড়ি গেলে আবার দেখা গেল হয়তো নর্মাল ব্লাড প্রেশার। মানে এটা কিন্তু সবারই হয়, মানে ডাক্তার কাছে এলে ঠিক। মানে এমনি ব্লাড প্রেশার বেড়ে যায়। এটাকে হোয়াইট কোট হাইপারটেনশন বলা আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা মানে এইটা আমি একটুখানি জানতে পারি, মানে এটা আমার একটুখানি জানার, সেটা হচ্ছে যে এই যে ডাক্তারবাবুর কাছে আসা, তার আগে আমি কিভাবে নিজের স্ট্রেসটা কিভাবে কমাবো? অনেকে ভয় পান, মানে ডাক্তারবাবুর কাছে এলেই মনে হবে যে কিছু একটা হয়ে গেল। চেম্বারে না ঢুকে আপনি 5 মিনিট বসুন, দরকার লাগলে 5 মিনিট একটু বসে একটু প্রাণায়াম করুন, ডিপ ব্রিদিং। সব থেকে ভালো উপায় হচ্ছে ডাবল ইনহেলেশন, ডাবল এক্সহেলেশন। এরকম আপনি সবার করুন, এর সবার করলে দেখবেন আপনার সমস্ত কিছু রিল্যাক্সড হয়ে যাবে, আপনার এই প্রবলেমটা কমে যাবে। আচ্ছা, আর একটা মিথ রয়েছে, যেটা হচ্ছে নুন খেলে, বয়স্কদের মধ্যে তো আছেই, নুন খেলে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বেড়ে যায়। এটা কি ঠিক? আমরা কিন্তু নুনটা পাতে খেতে বারণ করি। হাই ব্লাড প্রেশারের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে এক্সেসিভ সল্ট ইনটেক। যদি সল্ট বেশি খাওয়া হয়, সেটা থেকে কি হয়, অ্যাবজর্ব হয়ে গিয়ে আস্তে আস্তে আর্টারিজ গুলো স্টিফ হয়ে যায়, এবং স্টিফ হয়ে গেলে হাই ব্লাড প্রেশার আরো একটু বাড়ে।
সেই জন্য আমরা যেটা বলি, আপনি পাতে কোনো এক্সট্রা নুন খাবেন না, যেটা রান্নায় দেওয়া হলো সেটাই ঠিক আছে। আচ্ছা, মানে পরিমিত নুন খাওয়া ঠিক আছে, কিন্তু ওই এক্সট্রা নুন হাতে খাওয়া চলবে না। নুন এতগুলো না। নুন নিয়ে বসে না, এটা খাওয়া চলবে না, একদম একদম, মানে এটা সব সব বয়সের সব ক্ষেত্রে। বয়সের ক্ষেত্রে। আচ্ছা, এবার যাচ্ছি এই খাওয়া দাওয়ার বা ডায়েটের দিকে। আরো কিছু প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে এই অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া, এটার জন্য কি উচ্চ রক্তচাপ হতে পারে? বেশি কার্বোহাইড্রেট খেলে কি হয়, যখনই আপনি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছেন, আপনার যতটা এনার্জি ধরুন লাগবে, বিএমআই যেটা দরকার, তার থেকে বেশি পরিমাণে আপনি খেয়ে নিলেন, মেটাবলিজমে বাকিটা কি হবে, বাকিটা জমা হবে। কোথায় জমা হবে? লিভার, বিভিন্ন ফ্যাট, মাসেলের মধ্যে জমা হবে। এই যে জমা হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, ওজন বাড়ছে, ওবেসিটি হচ্ছে। ওবেসিটি হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আপনার আস্তে আস্তে কোলেস্টেরল লেভেলটাও বাড়ছে, সেটাও ডিপোজিশন হচ্ছে এন্ডোথেলিয়ামে। ধরুন আমাদের শিরাগুলোর ভিতরে ভিতরে কোলেস্টেরল জমছে, যেরকম কলের পাইপে মরচে ধরে যায়, সেরকম শিরাগুলোর মধ্যে আস্তে আস্তে একটা শুরু হয়ে যাচ্ছে। এর ফলে হয় কি, আস্তে আস্তে ব্লাড প্রেশারটা বাড়তে থাকে। আচ্ছা, এই খাওয়া দাওয়ার সাথে সাথেই এখন তো জাঙ্ক ফুড ছাড়া তো মানুষের চলে না, মানে যতই বারণ করা হোক না কেন জাঙ্ক ফুড একটুখানি চলে। এই জাঙ্ক ফুড কতটা প্রভাব ফেলে? জাঙ্ক ফুড একটা বিরাট প্রভাব ফেলে। দেখা গেছে আমরা যদি হেলদি লাইফস্টাইল, মেডিটেরিয়ান ডায়েট, যেটা আমরা ক্লাসিক্যালি সবসময় রেকমেন্ড করি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভেজিটেবলস, ফ্রুটস, নাটস, তাহলে কিন্তু আমাদের শরীরটা একদম ভালো থাকবে। কিন্তু আমরা যদি জাঙ্ক ফুড খাই এবং ইরেগুলার টাইমে খাই, টাইমটা খুব ইম্পর্টেন্ট। আপনি ধরুন হয়তো রাত 12টা 1টার সময় একটা বিরাট একটা জাঙ্ক ফুড একটা কিছু খাচ্ছেন, তার ফলে কি হচ্ছে, আপনার মেটাবলিজম ঠিক মতো হচ্ছে না, ওয়েট আপনার বেড়ে যাবে, ওবেসিটি হয়ে যাচ্ছে। আর ওয়েট বেড়ে গেলে কমানো খুব ডিফিকাল্ট, আমরা দেখি এটা প্রচন্ড ডিফিকাল্ট ওয়েট কমানো। একদম একদম, মানে এটার সমস্ত কিছু লাইফস্টাইলের সাথে সাথে খাওয়া দাওয়ার দিকেও লক্ষ্য রাখতে হবে। এবং টাইমটা, একদম একদম। এই টাইমের ব্যাপারে আপনি যখন এলেন, তখন আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে টাইমে না ঘুমানো বা অনিদ্রা বা অনিয়মিত ঘুম, এইটার জন্য কতটা ক্ষতিগ্রস্ত হয়? এই যে ধরুন ইনসোমনিয়া, মানে একটা ঘুম আসছে না, এটা দেখবেন অনেক মানুষের একটা বিরাট প্রবলেম। তার মেইন কারণ হচ্ছে আমরা হয়তো বাইরের সোশ্যাল মিডিয়াতে বেশি ইনভলভ, আমরা কিন্তু নিজেদের জন্য কোনো টাইম দিচ্ছি না। আমাদের যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আমরা সবসময় বলি ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল, তাহলে আমাদের হেলদি বডি, মাইন্ড অ্যান্ড সোল, আমরা ভুলেই গেছি যে আমরা আমরা শুধু ভাবি আমরা শুধু বডি, উই আর নট দিস বডি, আমরা প্রত্যেকেই সোল। সেই যে ইটার্নাল কানেকশন, ডিভাইন মাদারের সঙ্গে যে কানেকশন, যেটা নাকি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, আমরা তার একটা পার্ট। আমরা যখনই আমাদের নিজের কানেকশনটা বুঝতে পারবো, আমরা যখনই তার জন্য টাইম দেবো, কাল্টিভেট করবো, মেডিটেশন করবো, দেখবেন আপনার সবসময় মনটা শান্ত আছে, আপনার কোনো ব্লাড প্রেশারও নেই, কোনো ডায়াবেটিসও নেই, কোনো প্রবলেমই নেই। রক্তচাপ বেশি থাকলে মানুষের শারীরিক কি কি অসুবিধা হতে পারে? হাই ব্লাড প্রেশার থেকে না, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অর্গান এফেক্ট করতে পারে। ধরুন একটা ইম্পর্টেন্ট বলি যে স্ট্রোক, ধরুন কারো হয়তো 40 বছর বয়স, উনি হয়তো জানেনই না তার ব্লাড প্রেশার বেশি আছে, কেননা ব্লাড প্রেশারটা কোনো সিমটমই অনেক সময় হয় না, বোঝাই যায় না। তার হয়তো কোনো অসুবিধাই নেই, উনি ডাক্তারবাবু দেখাননি, কিন্তু হাই ব্লাড প্রেশার হয়ে আছে, ও ওষুধপত্র খাচ্ছেন না, চেক আপ কোনোদিন করাননি, হঠাৎ উনি হয়তো প্রেজেন্ট করলেন, একটা দিক প্যারালিসিস হয়ে গেছে, হেমারেজ হয়ে গেছে। কারণ উনি অনলি আর্নিং মেম্বার, তার মানে উনি যদি আর্ন করতে না পারে, তাহলে ফ্যামিলিটা প্রায় রুইন্ড হয়ে গেল। এই যে একটা স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, কিডনি খারাপ হয়ে যেতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে, ড্যামেজ হতে পারে, পায়ে গ্যাংগ্রিন হতে পারে, হ্যাঁ, হার্ট ফেলিওর ইম্পর্টেন্ট প্রবলেম হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। সারা মাথা থেকে পা পর্যন্ত আপনার হোল অর্গানই ইনভলভ করতে পারে এই হাই ব্লাড প্রেশার থেকে। আচ্ছা আচ্ছা, রক্তচাপের এই যে রক্তচাপ যদি কারো থাকে, বাড়িতে অনেকেরই থাকে, বয়স্কদেরও থাকে, আবার মিড যারা এজ তাদেরও থাকে, এই যে রক্তচাপ মাপা হয়, এইটা কিভাবে মাপবো, মানে সঠিক মাপার উপায়টা কি? সঠিক মাপার উপায় হচ্ছে, আমরা যখন ডাক্তারবাবুর কাছে না, ডাক্তারবাবু কি করবেন, প্রথমেই পালস দেখে নেবেন, হাতের এবং পায়ের পালস চেক করে দেখে নেবেন। কেন বলছি, ধরুন কারো দেখা গেল হাতের পালস আছে ঠিক আছে, কিন্তু পায়ের পালস পাওয়া যাচ্ছে না, তার মানে এটা হতে পারে একটা কোয়ার্টেশনোপ্যাওরোটা। সেই জন্য হাতে দুই পায়ের পালস চেক করে নিয়ে কাফটাকে এখানে জড়িয়ে নিতে হবে, টিউবটাকে সামনে রাখতে হবে, এবং তারপরে প্রথমে প্যালপেটরি মেথডে দেখতে হবে, তারপরে প্যালপেটরি মেথডে দেখে ওখান থেকে আরো ব্লাড প্রেশারটা 30 মিলিমিটার মার্কারে তুলতে হবে। তারপরে আস্তে আস্তে স্লোলি নামাতে হয়। অরটকপ সাউন্ড বলে, যেখানে সাউন্ডটা অ্যাপিয়ার করবে ফার্স্ট, সেটাকে সিস্টোলিক বলা হয়, আর যেখানে সাউন্ডটা ডিসঅ্যাপিয়ার করে যাবে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক। এটা হচ্ছে ক্লাসিক্যাল আমরা যেটা
আরেকটা হচ্ছে ডিজিটাল ব্লাড প্রেশার, সেটা আপনারা বাড়িতেই মাপতে পারবেন। মানে এই মেশিনটা তো অনেকের বাড়িতেই হ্যাঁ, এই থাকে। মেশিনটা দিয়ে আপনি এটা কি মাপতে পারবেন, ঠিক এটা মাপা হয়? মোটামুটি ঠিক মাপা হয়। আপনি শুধু যেটা করবেন, এই যে আপনার যে মেশিনটা বাড়িতে আছে, আপনি ডাক্তারবাবুর কাছে মেশিনটাকে নিয়ে আসবেন এবং আপনি চেক করিয়ে দেখে নেবেন দুটোর মধ্যে কতটা ডিফারেন্স আছে। তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার মেশিনটা মোটামুটি ঠিক কাজ করছে। আপনি তাহলে বাড়িতেই এটা ব্লাড প্রেশারটা মনিটর করতে পারবেন। আচ্ছা, সারাদিনে কতবার মাপা যাবে রক্তচাপ? আপনার যদি ব্লাড প্রেশার নর্মাল থাকে তাহলে আপনার সারাদিনে মাপার দরকার নেই। আচ্ছা, আর আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, ডাক্তারবাবু আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন, আপনি সেভাবে ইনস্ট্রাকশন মতো আপনি এটা চার্ট করে রেখে দেবেন, আমার এইরকম ব্লাড প্রেশার থাকছে। অনেকের ধারণা যে 50 বছর হয়ে গেলেই তার রক্তচাপ বাড়তে শুরু করে। এই যে মিথ, এই মিথটা কি সঠিক? এই মিথটা সঠিক না। আপনি সারাটা জীবন, ধরুন আপনার 80 বছর হোক কি 90 বছর হোক, আপনার এমন হতে পারে যে কোনো ব্লাড প্রেশার নেই, ডায়াবেটিস নেই, কিচ্ছু নেই। কেননা আপনি সারাটা জীবন একটা হেলদি লাইফস্টাইল ফলো করে এসেছেন। কিছুদিন আগে আপনারা জানেন, যে ঘর থেকে আমি বলছি, প্রফেসর মণি ছেত্রী এই ঘরে বসতেন। উনি 105 প্রায় 6 বছর বয়সে উনি মারা গেলেন। এবং ওনার বরাবরই উনি যে পরিমিত জীবনযাপন করতেন এবং ওনার যে ওজন ছিল, এটা হচ্ছে সকলের কাছে এটা এক্সেম্পলারি। এর পাশাপাশি আরো মিথ রয়েছে, সেটা হচ্ছে যে একবার যদি প্রেসার বাড়ে তাহলে তো আমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। মানে এটা একটা মানে বিশাল মিথ। এইটা কতটা যুক্তিযুক্ত? আপনার যদি ব্লাড প্রেশার, মাইল্ড ব্লাড প্রেশার হয়, ডাক্তারবাবু একটা ওষুধ আপনাকে দিলেন, আপনাকে বললেন আপনি 1 মাস পরে আসুন, ডাক্তারবাবু দেখলেন ব্লাড প্রেশার আপনার অনেকটাই কম আছে, এবার আপনাকে হয়তো ডাক্তারবাবু বলবেন যে আপনি 1 মাস ব্লাড প্রেশার ওষুধ খাবেন না, আবার উনি চেক করবেন। কাজে আপনি পুরোপুরি ডাক্তারবাবুর কাছে ছেড়ে দিন। আমরা এরকম হয় যে ব্লাড প্রেশার ধরা পড়ে, যে ওষুধ দিলাম আবার ওষুধ বন্ধ করে দিলাম, এবং বন্ধ করে আমরা চেক আপ করে দেখি যে সত্যি ব্লাড প্রেশারটা বাড়ছে কিনা। এই না যে আপনাকে আজকে ব্লাড প্রেশার শুরু করলে আপনাকে সারা জীবনই খেতে হবে, এটা ঠিক না। যদি ব্লাড প্রেশার আবার ফার্দার চেক আপে দেখা যায় যে ব্লাড প্রেশার অনেকটাই কম আছে, তখন আমরা ব্লাড প্রেশার ওষুধ বন্ধ রাখি। মানে এটা পুরোপুরি ডাক্তারবাবু যেভাবে বুঝবেন যে আপনার রক্তচাপ কতটা ঠিক হয়েছে বা আরো কিছু নিয়মিত চিকিৎসা দরকার কিনা, সেটা ডাক্তারবাবুরাই বুঝবেন। মানে এটা বাড়িতে বসে নিজেরা ঠিক একেবারেই করবেন না। এবং আমি বিভিন্ন ভিডিওতে বারবার বলি যে আপনারা বাড়িতে নিজেরা নিজেদেরকে গিনিপিগ বানাবেন না। এটা আখেরে বিপরীতই হয়। তার থেকে বরঞ্চ যারা ডাক্তার রয়েছেন বা আপনার বাড়ির যে ডাক্তার রয়েছে তাকে জিজ্ঞাসা করে তারপরে আপনি নিজের সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, এই যে ড্রাগের যে কথাগুলো হলো, মানে নিয়মিত যে চেক আপ এবং ওষুধের মাধ্যমে যে নিয়ন্ত্রণ করার, এর পাশাপাশি আরেকটা হচ্ছে যে এই যে অনেকের আছে যে আমার কমে গেছে এবং ডাক্তারবাবু বলেছেন আপনার এখন 1 মাস খাওয়া দরকার নেই, নিজেরাই বন্ধ করে দেয় ওষুধ খাওয়া। এইটা কতটা মারাত্মক হতে পারে? না, আপনি নিজে কখনো ওষুধ বন্ধ করবেন না। এরকম হয় আপনার ব্লাড প্রেশার ভালো হয়ে নর্মাল হয়ে গেছে বলে আপনি নিজে ওষুধ বন্ধ করে দিলেন। আপনি হয়তো 2-3 বছর কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগই রাখলেন না। একদিন হয়তো আপনি হসপিটালে ভর্তি হলেন আপনার স্ট্রোক নিয়ে, একটা দিক প্যারালাইসিস হয়ে গেছে, আপনার অজ্ঞান হয়ে গেছেন, তখন আপনি কথা বলতে পারছেন না, আপনার বাড়ির লোক মানে অথই জলে পড়লেন। আপনার তো সমস্যা হলোই, আপনার বাড়ির লোক অথই জলে পড়লেন, কারণ আপনি অনলি আর্নিং মেম্বার। আপনার যদি এরকম হয়ে হসপিটালাইজ হন তখন কি করা যাবে? সেই জন্য আপনি কখনোই নিজে থেকে এটা করবেন না, যেখানে নাকি খুব কম। এখানে যেমনি সরকারি হসপিটালে আমরা যেটা করি, 1 মাসের ওষুধ আমরা ফ্রি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপরে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। কাজে আপনি আসুন সরকারি হসপিটালে, ওষুধ ফ্রিতে পেয়ে যাবেন, আপনাকে কিনতেও হবে না, শুধুমাত্র আপনাকে শুধু আসতে হবে, চেক করাতে হবে। একদম একদম। আচ্ছা, অনেকে বলেন যে আমার সারাদিনে ব্লাড প্রেশার ওঠানামা করছে, সারাদিন ওঠানামা করছে। এইটা নিয়ে কি বলবেন আপনি? প্রত্যেক মানুষেরই ব্লাড প্রেশার কন্টিনিউয়াস ওঠানামা করে, এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। পালস যেরকম, ব্লাড প্রেশার একই রকম, সবগুলি ওঠানামা করে। ওটা নিয়ে আপনি বেশি মাথা ঘামাবেন না। আপনি বেশি মাথা ঘামান যে আমি ঠিক ঠিক লাইফস্টাইল ফলো করছি কিনা। আমি আমার যেটা ধরুন ব্লুপ্রিন্ট আমি আগে থেকে তৈরি করে রাখলাম মনে মনে, যে আমি কালকে সকালবেলা 6টার সময় উঠবো, উঠে আমি আধ ঘন্টা হাঁটবো, তারপরে আমি 15-20 মিনিট মেডিটেশন করবো। এইটা আপনি ব্লুপ্রিন্ট তৈরি করে রাখুন সারা দিনের এবং সেটা এক্সিকিউট করুন, এটাই আপনাকে করতে হবে। একদম। অনেকে আছেন যাদের রক্তচাপ হয়নি, মানে ব্লাড প্রেশার হয়নি, হাইপার টেনশনও কিছু হয়নি, কিন্তু ইতিহাস বলছে, মানে পারিবারিক ইতিহাস বলছে আপনার পূর্বপুরুষ থেকে শুরু করে আপনার মা বাবার রয়েছে যে হাইপার টেনশন রয়েছে। এই যে ইতিহাস বলছে যে আছে,
এবং পরবর্তী জেনারেশন যারা রয়েছেন তারা কি ভয় পাবে না, মানে সেটা কি ইগনোর করার কোনো জায়গা রয়েছে নাকি না, মানে সেটা নিয়ে ভাবা উচিত? সবসময় আপনি সজাগ থাকবেন। আপনার ধরুন মা বাবার হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তার মানে আপনার হওয়ার চান্স খুব বেশি। এবং আপনি ছোটবেলা থেকে সেই জন্য এমন ভাবে নিজের লাইফস্টাইলটা তৈরি করলেন যে ঠিক মতো রেগুলার হাঁটাচলা করা, মেডিটেশন করা, টাইম মতো খাওয়া দাওয়া করা, সবকিছু যদি করতে থাকেন, কোনো স্মোকিং অ্যালকোহল কিচ্ছু চলবে না, তাহলে দেখবেন আপনি সারা জীবন কোনো ব্লাড প্রেশার হলো না, ডায়াবেটিস হলো না, কিছুই হলো না। কারণ আমাদের সবকিছু নির্ভর করে তিনটে জিনিসের উপর, এজেন্ট, হোস্ট আর এনভায়রনমেন্ট। এই আপনি যে আগে থেকে জেনে গেলেন যে আমার পসিবিলিটি আছে হাই ব্লাড প্রেশার হওয়ার, ডায়াবেটিস হওয়ার, সেই জন্য আপনি আগে থেকে সজাগ হয়ে গেলেন এবং আপনি ঠিক মতো লাইফস্টাইল ফলো করলেন। তারপরে কি হলো, আপনার কোনো কিছুই হলো না, আপনার কোনো কিছু ম্যানিফেস্টেশন হলো না এই জীবনে, মানে আপনি ভালো থেকে গেলেন সারাটা জীবন। একদম, মানে সুস্থ থাকার জন্য যেটুকু করার দরকার তার জন্য হচ্ছে লাইফস্টাইল, ডায়েট ঠিক। এবং Meditation. মেডিটেশন এবং সঠিক সময় আপনার Check up করা। চেক আপ করা। একদম, এই এই কাজগুলো করলে মানে পুরোপুরি সুস্থ থাকা সম্ভব। আচ্ছা, আমার একদম শেষের দিকে চলে গেছি অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে একজন মানুষের সুস্থ থাকার জন্য কি কি করতে হবে, মানে আপনি তো বললেনই, মানে পয়েন্ট অনুযায়ী যদি একটুখানি বলেন, এবং যারা গ্রামের দিকেও থাকেন তাহলে তাদেরও একটু উপকার হয়। পয়েন্ট অনুযায়ী হচ্ছে, প্রথমেই আপনি ফার্স্টে চেক করান নিজেকে একদিন ডাক্তারের কাছে গিয়ে, আমার ব্লাড প্রেশারটা কেমন আছে, আমার ডায়াবেটিস আছে কিনা, আমার কোলেস্টেরল আছে কিনা, ক্রিয়াটিনিনটা কতটা আছে, একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিন যে আপনার কিডনিতে কোনো সিস্ট আছে কিনা। অনেকে দেখবেন হয়তো বাড়িতে তার বাবার পলিসিস্টিক কিডনি আছে, তার নেক্সট জেনারেশনের পলিসিস্টিক কিডনি হওয়ার সম্ভাবনা খুব বেশি। অনেক বাচ্চা তাদের 16-17 বছর বয়সে তাদের হঠাৎ দেখা গেল তাদের হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, তাদের কিডনি দুটোই খারাপ হয়ে গেছে এবং সারা জীবন হয় ডায়ালিসিস কিংবা ট্রান্সপ্লান্ট করতে হবে। তাই এই জন্য আমরা বলি ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট। আপনি হয়তো জ্বরের জন্য ডাক্তারের কাছে এসেছেন, আমি যেটা করি প্রথমেই ফার্স্টই ব্লাড প্রেশারটা চেক করি, দেখি ব্লাড প্রেশারটা চেক করে নিই, তারপরে আমি অন্য কিছু করি। তাহলে কি হয়, আমি অন্তত মিস করছি না তার হাই ব্লাড প্রেশার আছে কি না আছে। এই জন্য প্রথমেই আপনি ডাক্তারের কাছে গিয়ে চেক করান। তারপরে আপনি যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি তাহলে নিজের একটা শিডিউল তৈরি করুন জীবনে, যে আমি সকালবেলা 6টার সময় উঠবো কি 6:30টায় উঠবো, যাই হোক, উঠে আমি এক্সারসাইজ করবো, আধ ঘন্টা হাঁটবো, আমি তারপরে একটু মেডিটেশন করব, তারপরে আমি স্টুডেন্ট হলে পড়াশোনা করবো, একটুখানি ব্রেকফাস্ট করবো, যেগুলো করি। হবে যে হসপিটালে যদি যেতে হয় বা অফিসে যেতে গেলে আমি সেই অনুযায়ী খাওয়া দাওয়া করবো এবং টাইম মতো করবো। এবং থ্রু আউট দ্য ডে আমি সবসময় মনের আনন্দে থাকবো, পজিটিভ থাকবো। আমার যাই প্রবলেম থাকুক না কেন, আমি কখনো সেই প্রবলেমকে চিন্তা করবো না, আমি সবসময় মাইন্ডটাকে ফ্রি রাখবো। এই ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা সাইমাল্টেনিয়াসলি চলতে থাকবে ছোটবেলা থেকেই। তাহলেই আমরা একটা, সারা পৃথিবীর মানুষ ভালো থাকবেন। এবং সকলের জন্য ইন্টেন্সলি প্রে করুন। এই যে সারা পৃথিবীতে এখন একটা আনরেস্ট চলছে, আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু ঘরে বসেই কিন্তু অপরের, সারা পৃথিবীর মানুষের জন্য ইন্টেন্সলি প্রে করতে পারি। যতটা পারুন মানুষকে হেল্প করুন। যখনই আপনি মানুষকে হেল্প করবেন, তখনই দেখবেন আপনার মনের মধ্যে অসম্ভব আনন্দ হচ্ছে, অসম্ভব এনার্জি আপনি পাচ্ছেন, আপনি কখনো টায়ার্ড হবেন না। আপনি এইটা ফলো করুন, দেখবেন কত আপনি অনেকেই বলে আমার টায়ার্ড লাগছে, আমার কিছু করতে পারছি না, ভালো লাগছে না। এটা হচ্ছে বেসিক্যালি ডিপ্রেশন হচ্ছে। এই ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে হবে। সাইলেন্টলি এই যে ডিপ্রেশন চলে মানুষের, এটা কিন্তু একটা বিরাট বড় প্রবলেম। সাইকোলজিক্যাল সমস্যাকে কাটিয়ে উঠে আপনি সবসময় এনার্জেটিক হন এবং কাজ করে যান। অন্য মানুষের জন্য ভাবুন, চিন্তা করুন, যতটা পারুন চেষ্টা করুন অন্য মানুষকে কি করে ভালো করা যায়। একদম, একদম। ডাক্তারবাবু যেগুলো বললেন এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, হাইপার টেনশনের পাশাপাশি মানুষকে সাহায্য করার, এই যে হাত বাড়িয়ে দেওয়ার নিরন্তর যে আহ চেষ্টা, এই চেষ্টা করে গেলেই দেখবেন মানুষের মধ্যে মানুষেরা বিভেদ থাকবে না এবং সব শান্তিতে থাকবে। এইটাই আমাদের উদ্দেশ্য। এবং এই অনুষ্ঠানটা, মানে এই পডকাস্টটা মানে সবারই উপকারে লাগবে আশা করি। এবং এই অসংখ্য ধন্যবাদ জানাই ডাক্তারবাবুকে, যে এই এত সুন্দর করে বিশ্লেষণ করা এবং তথ্যগুলোকে সুন্দর করে সাজিয়ে আমাদের সামনে তুলে ধরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, এই পডকাস্টটি দেখবেন এবং আগামী দিনে আরো যেসব ভিডিওগুলো দেখা যাবে সেগুলোও দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজকের মতো এইটুকু। নমস্কার।